প্রিয় বন্ধুরা, ছাত্রছাত্রীরা, আজকে আমরা যেটা আলোচনা করব, দেখো 2019 সালের মাধ্যমিকের যে কোশ্চেন পেপার রয়েছে ফিজিক্যাল সায়েন্সের। ওকে, সেই ফিজিক্যাল সায়েন্সের 2019-এর মাধ্যমিকের কোশ্চেন পেপার পুরোটা আলোচনা করব। 90 নম্বর, এই 90 নম্বর পুরোটার উত্তর আলোচনা করব। ওকে, প্রথমে দেখো ক বিভাগে রয়েছে তোমার বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। 15টা থাকে, সেখান থেকে তোমার সঠিক উত্তরগুলো লিখতে হয়। প্রথম দেখো, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? কারা শোষণ করে? যারা গ্রিন হাউস গ্যাস, যেমন হচ্ছে মিথেন, এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এসটিপিতে 2.24 লিটার অধিকার করে। এখন দেখো, এসপিতে আমরা জানি 22.4 লিটার অধিকার করে কি কোনো গ্যাসের আণবিক ভর, যা সেটাই। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর কত? 44। তাহলে 22.4-এর জন্য 44, তাহলে 2.24-এর জন্য 4.4 গ্রাম, অর্থাৎ এটাই হচ্ছে সঠিক উত্তর। বাকিগুলোর ক্ষেত্রে মিলবে না। দেখবে, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইডের কতগুলো অণু উৎপন্ন হবে? দেখো, C+O2 সমান CO2, সুতরাং 1 মোল কার্বন আর 1 মোল অক্সিজেন যদি বিক্রিয়া করে, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে অ্যাভোগাড্রো, অপশন এ। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? কঠিনের হচ্ছে 3 প্রকারের তাপীয় গুণাঙ্ক রয়েছে। রৈখিক প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার হয়? যারা হচ্ছে একদম ডান দিকে থাকে, অর্থাৎ অবলোহিত রশ্মি, এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? 45 থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে 15 ডিগ্রি হবে কৌণিক চ্যুতি। অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব ভি এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা আই হলে, এটা ওহমের সূত্র আমরা জানি, ভি সমানুপাতিক আই, অর্থাৎ বিভব পার্থক্য প্রবাহমাত্রার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। তড়িৎচালক বল ভি কার্য ডব্লিউ আর আধান কিউ এর মধ্যে সম্পর্ক কি? এটা আমরা জানি কি, আমরা জানি তড়িৎচালক বল ভোল্ট, আর এটা কার্য সমান ভোল্ট ইন্টু আধান, তাই না? তার মানে কিউ সমান হচ্ছে W/V, এইটা হচ্ছে তোমার সঠিক উত্তর। বুঝতে? কার্য সমান আধান আর ভোল্ট গুণ হবে, আধান সমান কার্য/ভোল্ট। ওকে, আচ্ছা, এবার দেখো, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর বিটা কণা নির্গমন হলে কী হয়? বিটা কণা হচ্ছে নির্গমন হলে পরমাণুর সংখ্যা বেড়ে যায়। কারণ কি, বিটা কণা হচ্ছে -E। দীর্ঘ 50 সারির কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত? হ্যালোজেন মৌলগুলো কোথায়? গ্রুপ 17। নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত সোডিয়াম ক্লোরাইড, কারণ এটা হচ্ছে আয়নীয় যৌগ। নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক দেখো, বিশুদ্ধ জল নয়, চিনিও নয়, হাইড্রোজেন ক্লোরাইড তরল অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, সুতরাং অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এইটা হবে। নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ পাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? বিদ্যুৎ পাতের ফলে প্রথমে তৈরি হয়, এটা হচ্ছে NO। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত? অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত হচ্ছে অপশন সি, Al2O3 2H2O। নিচের কোন দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ হচ্ছে ইথাইল, এটা হচ্ছে C2H5 ইথাইল। আচ্ছা, এবার আমরা চলে যাই পরে। দেখো, এবার খ বিভাগের দেখো, আমরা পাশে প্রশ্ন আর দেখাবো। এই যে দেখো, 2-এর দাগে খ বিভাগ। জ্বালানির তাপন মূল্যের একক। জ্বালানির তাপন মূল্যের একক কি? জ্বালানির তাপন মূল্যের একক দেখো, কিলোজুল পার কেজি। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো, উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা বাড়ে। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠ থেকে আপতনকে প্রতিহত করে? ওজোন স্তর হচ্ছে অতিবেগুনি রশ্মির আপতনকে প্রতিহত করে। এবার দেখো, নিচের বিবৃতি সত্য না মিথ্যা? অ্যাভোগাড্রো সূত্রে
গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা হচ্ছে মিথ্যা, গণ্য করা হয় না। এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার হবে? এটা দেখে নাও, পিভি সমান 224 লিটার অ্যাটমসফিয়ার। পি যদি 1 হয় তাহলে ভিটা কত কত হচ্ছে 224 লিটার হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছ। সুতরাং এসটিপিতে, যেহেতু এসটিপি মানে P1, এসটিপিতে 224 লিটার N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফলটা এটা হবে। এখন দেখো N2 গ্যাসের মোলার ভর কত, 2 × 28, অর্থাৎ এই 2 × 24 14 মানে 28। সুতরাং 22.4 লিটার N2 গ্যাসের ভর হচ্ছে 28। সুতরাং 224 লিটার N2 গ্যাসের ভর কত হবে, 280 গ্রাম। ওকে, সুতরাং 280 গ্রাম নাইট্রোজেন গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হবে 224 লিটার অ্যাটমসফিয়ার। ওকে, এবার দেখো নিচে বিবৃতি সত্য না মিথ্যা। কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়, এটা হচ্ছে মিথ্যা, উপাদান কণা স্থান পরিবর্তন হয় না। এবার অথবা দেখো, কোনো বস্তুর মধ্যে কোনো পরিবাহীর বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার সম্পর্ক। দেখো তাপীয় রোধ আর তাপ পরিবাহিতার সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা তাপীয় রোধ 1/k, তাপ পরিবাহিতা। এবার 2.6 দেখো, কোনো আলোরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে এটা সোজা বেড়ে যায়, তাই আপতন কোণ হচ্ছে 0 ডিগ্রি হবে। ওকে, এবার একটি প্রিজমের কয়টি আয়তাকার তল? একটি প্রিজমের 3টি আয়তাকার তল থাকে। একটি অর্ধপরিবাহী উদাহরণ, অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন। একই পরিবাহী পদার্থ একটি সরু তার একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে কোনটির মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হবে? আমরা জানি কি মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, কারণ কি একই পরিবাহীর একই দৈর্ঘ্যের সরু তারের চেয়ে মোটা তারের রোধটা কম হবে, তাই বিভব প্রভেদ অপরিত থাকলে তড়িৎ প্রবাহ মাত্রা রোধের ব্যস্তানুপাতিক, তাই মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে। 2.10 দেখো, নিউক্লিয় সংযোজন বিভাজন বিক্রিয়া একটি অপব্যবহারের উদাহরণ। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া অপব্যবহার হলো পরমাণু বোমা। নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা কোন সূত্র ব্যাখ্যা করে? এটা হচ্ছে তোমার আইনস্টাইনের সূত্র, E = mc²। এই সূত্র হচ্ছে তোমার মেনটেন করে। এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখো, অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্প আক্রমণ থেকে সুরক্ষিত থাকে, এটা কে? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এই যে Ca, অ্যালুমিনিয়াম। আর দীর্ঘ পরিসারণী গ্রুপ 1-এর সর্বাপেক্ষা কম বীজাণু ক্ষমতা সম্পন্ন ধাতু, কম বীজাণু ক্ষমতা সম্পন্ন ধাতু হচ্ছে কে রয়েছে? লিথিয়াম। ধাতুটি খোলা বায়ুতে রাখলে ধাতুর উপর ধীরে ধীরে ছোপ পড়ে, এটা হচ্ছে কপার। আর দীর্ঘ পরিসারণী শ্রেণী 2-এর সর্বাপেক্ষা কম পারমাণবিক বিশিষ্ট মৌল হচ্ছে বেরিলিয়াম। N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। লুইস ডট চিত্রটা দেখে নাও। দেখো এই যে N2 অণুর লুইস ডট চিত্র, এখানে দেখতেই পাচ্ছ। এখানে দেখো এই যে তোমার নাইট্রোজেনের 5টা আর এই নাইট্রোজেনের 5টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এরপরে এরা 3টে করে অযুগ্ম ইলেকট্রন দিয়ে যেমন 3 জোড়া বন্ধন তৈরি করলো, এই যে 3 জোড়া বন্ধন, ফলে এখানে ট্রিপল বন্ধন তৈরি হলো এবং N2N2 বন্ধন তৈরি হয়ে গেল। এটা হচ্ছে সুন্দরভাবে দেখাবে। ওকে, আচ্ছা, এরপর দেখো তড়িৎ বিশ্লেষণে কোন ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে সবসময় সমপ্রবাহ ডিসি, অথবা প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোডের বিক্রিয়া কী হবে? ক্যাথোডে কী হবে? H+ একটা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন হবে, সেই হাইড্রোজেন মিলে H2 গ্যাস হয়ে বেরিয়ে যাবে। এবার দেখো পিতলের ওপর সোনার তড়িৎ লেপনের তড়িৎ বিশ্লেষক কী নেবে? সোনার তড়িৎ লেপনের নেব পটাশিয়াম অরোসায়ানাইড, এটা জলীয় দ্রবণ নেওয়া হবে। নেসলা বিকারের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? নেসলা বিকারের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ায় তামাটে, এই যে তামাটে রং তৈরি হয়, তামাটে রং। ওকে, এই হচ্ছে তামাটে রংটা হচ্ছে তৈরি হয়, এটা হচ্ছে খেয়াল রাখবে, তামাটে বাদামি রং। এরপর দেখো সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ H2S গ্যাস চালনা করলে যে অদক্ষ পড়ে তার সংকেত। সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ H2S চালনা করলে তৈরি হবে Ag2S, এই অদক্ষেপটা তৈরি হবে।
উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া উৎপন্ন যৌগ। উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতু নাইট্রোজেন বিক্রিয়া উৎপন্ন যৌগ হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3N2। মিথেনের HCH বন্ধন কোণের মান কত? এটা 109 ডিগ্রি 28 মিনিট। CH3 CH2 COOH আইপিসি নাম হচ্ছে, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, 3টে কার্বন। সিএনজির শিল্প উৎস কি? পেট্রোলিয়াম খনিতে তেলের উপরে বা কয়লা খনিতে যে গ্যাসীয় পদার্থ আবদ্ধ থাকে তাই হলো সিএনজির শিল্প উৎস। এবার দেখো 3-এর দাগে স্থিতিশীল উন্নয়নের ধারণা কি? স্থিতিশীল উন্নয়নের ধারণা দেখো, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পর্কে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানবজাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আহরণ ও ব্যবহার করা হয় তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। এটি হলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থা, যার মধ্যে একদিকে যেমন জনগণের চাহিদা মেটে, নাগরিক সুবিধা বৃদ্ধি পায়, অপরদিকে তেমনি প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ অব্যাহত থাকে। এবার দেখো কোনো গ্যাসের অঙ্ক রয়েছে, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। মোলার ভর কীভাবে নির্ণয় করো দেখো, এটা 1 গ্রাম, ডাব্লিউ হচ্ছে 1 গ্রাম, উষ্ণতা 7 ডিগ্রি, ওটা কেলভিনে করলে 207, 273 যোগ করে 280 হলো। চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, আয়তন দেখো 410 ml, এটাকে হাইদ্রা ভাগ করলে 0.41 লিটার। আর মনে করি গ্যাসের মোলার ভর এম, যেটা বের করতে হবে। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান WIMRT, এখান থেকে এম সমান WRT/PV। এবার যে যার মানগুলো বসিয়ে দাও, তাহলে মানগুলো দেখো বসিয়ে দিলে আমরা পাচ্ছি ডব্লিউ সমান এই এম সমান 28, সুতরাং গ্যাসটির মোলার ভর হচ্ছে 28 গ্রাম মোলিন মাস। এবার দেখো অথবা রয়েছে এসটিভিতে কোনো গ্যাস 273 সেমিকিউ আয়তন অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই গ্যাসটি 300 সেমিকিউ আয়তন দখল করবে। এগুলো P1/T2 করতে হবে। প্রাথমিক চাপ 76 সেমি, প্রাথমিক তাপমাত্রা 273 কেলভিন, আয়তন 273 সেমিকিউ। এই যে প্রাথমিক চাপ, এটা কোয়াতে বললাম এই এসটিভি মানে হচ্ছে 76 সেমি আর 273 কেলভিন। অন্তিম তাপমাত্রা দেখো 300 কেলভিন, 27 ডিগ্রি মানে তার সঙ্গে 273 যোগ করে দাও, আয়তন হচ্ছে 300 সেমিকিউ, অন্তিম চাপ হচ্ছে P2। তাহলে বয়েলের সূত্র P1V1/T1 P2V2/T2, এখানে সব মানগুলো বসিয়ে দেবে, P2 মান পেয়ে যাবে 76। অর্থাৎ গ্যাসটির অন্তিম চাপ 76 সেমি, 5 স্তম্ভের চাপের সমান হবে। কোনো মাধ্যমের প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের সময় তির্যক আপতনের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন অনুপাতকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ বলা হয়। অর্থাৎ sin I/sin r সমান μ12, এই μ12 প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ। অথবা দেখো কোন উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয়? উত্তর লেন্সের দ্বারা হচ্ছে তোমার দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি প্রতিকার করা হয়। ওকে, প্রতিকার কীভাবে করা হচ্ছে দেখো, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তির নিকটে বিন্দু হচ্ছে N প্রাইম, মুখ্য চোখের নিকট উত্তর লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এমন হবে যাতে লেন্স দ্বারা প্রতিসরণের পর N বিন্দুর অসৎ বিন্দু N প্রাইম বিন্দুতে গঠিত হয়। তাহলে N ব্যক্তি N প্রাইম বিন্দুতে দেখে, এই হচ্ছে তোমার প্রতিসরণ। R1 R2 রোধ দুটিকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে প্রমাত্রা R2 এর মধ্য দিয়ে প্রমাত্রা 6 গুণ। R1 R2 অনুপাত নির্ণয় করো। দেখো এখানে বিভব প্রভেদ V, R1 R2 রোধের মধ্য দিয়ে প্রমাত্রা I1 I2 ধরে নিলাম। তাহলে শর্ত অনুসারে দেখো I1 সমান 6I2। R1 এর রোধের ক্ষেত্রে V সমান I1 R1, আর R2 রোধের ক্ষেত্রে V সমান I2 R2। দুটো তুলনা করে দাও, I1 R1 সমান I2 R2, তাহলে R1/R2 সমান I2/I1। এবার I1 সমান 6I2 বসিয়ে দাও, তাহলে এখানে R1 R2 সমান 1:6 হয়ে গেল। কোসেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন? দেখো আয়নীয় বন্ধন গঠন সম্পর্কে কোসেলের ব্যাখ্যা। দুটি ভিন্ন মৌলের রাসায়নিক বন্ধনের সময় একটি তড়িৎ ধনাত্মক মৌলের প্রবণতা সবচেয়ে বাইরের কক্ষ থেকে এক বা একাধিক
ইলেকট্রন বর্জন করে এবং অন্য তড়িৎ-ঋণাত্মক মৌলের পরমাণু ওই বর্জিত ইলেকট্রন নিজের সবচেয়ে বাইরের কক্ষে গ্রহণ করে। এভাবে দুটি পরমাণু তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস পরমাণুর মতো সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভ করে। বহিস্তম কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 বা 2 হয়। এরপর ক্যাটায়ন ও অ্যানায়ন দুটি কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির আকর্ষণ বলে আবদ্ধ হয়ে আয়নীয় বন্ধন গঠন করে। এই হচ্ছে কৌশলের ধারণা। এবার দেখো, অথবা রয়েছে হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম। তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম কেন? দেখো, হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ হয়, তরল অবস্থাতেও তার মধ্যে দিয়ে আয়নের অস্তিত্ব নেই, তাই তরল হাইড্রোজেন ক্লোরাইডের তড়িৎ পরিবহনে সক্ষম নয়। অপরদিকে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, কঠিন অবস্থাতে এর মধ্যে Na+Cl- বর্তমান। গলিত অবস্থায় আয়নগুলি কেলাস থেকে মুক্ত হয় এবং নড়াচড়ায় সক্ষম হয়, ফলে গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম। ওকে, এবার দেখো, দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথালিনের মধ্যে পার্থক্য করে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে দেখো গলনাঙ্ক, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অনেক বেশি হয়, আর ন্যাপথালিনের হচ্ছে গলনাঙ্ক সোডিয়াম ক্লোরাইডের তুলনায় অনেকটা কম হয়। জলের দ্রাব্যতা দেখো, NaCl জলের দ্রাব্য আর হচ্ছে ন্যাপথালিন জলের দ্রাব্য, পার্থক্য হয়ে গেল। দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে? রাসায়নিক বিক্রিয়া। দুটি জলীয় দ্রবণের পৃথকভাবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করার ফলে যে ক্ষেত্রে বাদামি বিক্ষোভ সৃষ্টি হবে সেটি ফেরিক ক্লোরাইডের বলে শনাক্ত করা হয়। এছাড়া যেটিতে দ্রবণটিতে সাদা আঠালো অধিক্ষেপ সৃষ্টি হবে সেটি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণ। এবার বিক্রিয়ার সমীকরণ থেকে FeCl3 আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মিলে FeOH3 অ্যামোনিয়াম ক্লোরাইড হলো। এই ফেরিক হাইড্রক্সাইড বাদামি বিভক্ত, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে দিলে একই রকমভাবে তৈরি হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা আঠালো অধিক্ষেপ। ওকে, এবার দেখো, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক দুই বলা যায় কেন? ঠিক আছে, এটা খেয়াল করো। জিঙ্ক ব্লেন্ড হচ্ছে তোমার হলো প্রকৃতিজাত কঠিনাকার ধাতব যৌগ যা ভূপৃষ্ঠে বা খনিতে পাওয়া যায়, তাই জিঙ্কের খনিজ বলা হয়। আবার জিঙ্ক ব্লেন্ড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে সহজ এবং লাভজনক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায়, তাই একে জিঙ্কের আকরিকও বলা হয়। লোহার মরিচা পড়ার প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। লোহার মরিচা পড়ার দুটি উপায় দেখো, লোহার ওপর গলিত জিঙ্কের প্রলেপ অর্থাৎ গ্যালভানাইজেশন দেওয়া হলে মরিচা পড়া রোধ হয়, আর লোহার তৈরি জিন্সের ওপর আলকাতরা রং বা নিচের প্রলেপ দিলে মরিচা পড়া প্রতিরোধ করা যায়। মিথেনকে অক্সিজেনে দহন করলে কী ঘটে? রাসায়নিক সমীকরণ সহ দেখো। মিথেনকে অক্সিজেনে দহন করলে সেটি অদীপ্ত ফিকে নীলাভ শিকায় জ্বলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। এই হচ্ছে বিক্রিয়া দিয়ে দেবে। এবার দেখো, অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার। অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 8% জলীয় দ্রবণ, যেটা ভিনিগার, মাছ মাংস সংরক্ষণে, আচার, চাটনি প্রস্তুত করতে ব্যবহার করা হয়। আর ইথাইল অ্যালকোহলের ব্যবহার দেখো, রঞ্জক, সুগন্ধি, কৃত্রিম রাবার, কৃত্রিম তন্তু, ওষুধ, দ্রাবক হিসেবে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। এবার আমরা চলে যাই ঘ বিভাগ। দেখো, এই হচ্ছে ঘ বিভাগ। ঘ বিভাগের তোমার যে প্রশ্নগুলো রয়েছে 4-এর দাগে, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায়? বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দুটির কারণ লেখো। কোনো গ্যাসের মোলার আয়তন দেখো, কোনো নির্দিষ্ট উষ্ণতার চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তনকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দুটি কারণ দেখো। আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দু বা সদৃশ, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন এর আয়তনকে উপেক্ষা করা যায় না। আদর্শ গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ অনুভব করে না, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষীণ আকর্ষণ বলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এবার দেখো, উচ্চ তাপমাত্রা অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3কে বিজারিত করে 558 গ্রাম আয়রন প্রস্তুত করতে কত অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে? বিক্রিয়াটি কত মোল Fe2O3 লাগবে? বিক্রিয়ার সমীকরণ থেকে Fe2O3 2L সমান Fe2Fe L2O3। এখানে অ্যালুমিনিয়াম দেখো 2 × 27 গ্রাম আর Fe হচ্ছে 2 × 58.8। সুতরাং আমরা 2 × 58.8 গ্রাম আয়রন প্রস্তুতির জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন 2 × 27 গ্রাম। অতএব 558 গ্রাম আয়রন প্রস্তুতির জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন কত হবে? এটা হিসেব করে নাও, 270। ওকে, 270 গ্রাম অ্যালুমিনিয়াম লাগছে। আর প্রদত্ত বিক্রিয়া অনুযায়ী দেখো 538 গ্রাম আয়রন প্রস্তুতির জন্য
270 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। আবার দেখো 2 × 7 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে 1 মোল Fe2O3 এর সঙ্গে, এই যে 1 মোল, সুতরাং 270 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে এটা 5 মোল, অর্থাৎ 5 মোল Fe2O3 প্রয়োজন হবে। এরপরেরটা যেতে 31.1 গ্রাম অ্যালুমিনিয়ামকে, এটা দেখো যে প্রশ্নটা আছে, আমি উত্তরটা বলছি। এটা ভরের নিত্যসূত্র অনুযায়ী অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভর সমান কী হবে? এদের থেকে যে 3টে প্রোডাক্ট তৈরি হচ্ছে, অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড, জলের ভর। এখন দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে 32.1, আর এটার বার করতে হবে, আর বাকি এই 3টে দেওয়া আছে, দেখো বসিয়ে দাও। অ্যামোনিয়া হচ্ছে 10.2, ক্যালসিয়াম ক্লোরাইড 33.3, আর জল হচ্ছে 10.8। তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভর হচ্ছে ওই 3টে থেকে এটা বাদ দিতে হবে, দেখা দিলে 22.2 গ্রাম। ওকে, বেরিয়ে গেল খুব সহজেই। অর্থাৎ এত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড অংশগ্রহণ করবে। আর এর সঙ্গে আরেকটা ছিল এসটিভিতে কত মোল অ্যামোনিয়া ও কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো। দেখো তোমার 17 গ্রাম অ্যামোনিয়া মানে 1 মোল, তাহলে এখানে 10.2 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে 0.6 মোল অ্যামোনিয়া। আবার এসটিভিতে 1 মোল অ্যামোনিয়ার আয়তন 22.4 লিটার, অর্থাৎ 0.6 মোল অ্যামোনিয়ার ভর গুণ করতে হবে, যেমন এত। এবার দেখো 4.3, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংখ্যা কী কী স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। প্রথম অংশ দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংখ্যায় স্থির ভৌত রাশি কি? গ্যাসের চাপ আর গ্যাসের ভর। আর দ্বিতীয় অংশ দেখো তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম হলো হিরে। ওকে, অথবা দেখো তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে এত বলতে কি বোঝায়? এই মান কেলভিন স্কেলে কি একই থাকে কেন? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখো এত বলতে বোঝায় কোনো তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ দৈর্ঘ্য বৃদ্ধি হয়। দ্বিতীয় অংশ 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন ও 1 কেলভিনের পরিবর্তন সমান হওয়ায় এই মান কেলভিন স্কেলে একই থাকে। আচ্ছা, এবার দেখো দন্ত চিকিৎসারা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? কাঁচ ফলককে প্রতিসরণের ফলে আলোর রশ্মি চ্যুতি হয় না কেন? এখানে খেয়াল করো, দন্ত চিকিৎসকরা কিন্তু অবতল দর্পণ ব্যবহার করে, তাই না? আর দ্বিতীয় অংশ দেখো কাঁচ ফলকের মধ্যে দিয়ে যাওয়ার সময় কেন হচ্ছে আলোর চ্যুতি হয় না? কারণ এটা দেখো এইভাবে যখন যাচ্ছে সোজা, এরপর এখানটায় তোমার প্রতিসরণটা এইভাবে হচ্ছে, কিন্তু আবার এখান থেকে যখন যাচ্ছে আবার হচ্ছে এই যে ফিরে যাচ্ছে, তখন আপতন কোণ আর প্রতিফলন I1 আর I2 সমান হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রমাণটা করে দেখাতে হবে, ঠিক আছে? এই প্রমাণটা করে দেখাবো। এবার 4.5 দেখো, কোনো উত্তর লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তুর আঘাত পাতে উৎপন্ন প্রতিবিম্ব কোনো দিয়ে পাওয়া গেল না। ফোকাস দূরত্ব কত? কাঁচের বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরণ জ্ঞাত হলে কাঁচের সাপেক্ষে বায়ু কত হবে? দেখো ওই লেন্সের ফোকাস দূরত্ব 20 সেমি, কারণ কি উত্তর লেন্স থেকে 20 সেমি দূরে বস্তুর আঘাত ফলে উৎপন্ন প্রতিবিম্ব কোনো দিকেই পাওয়া যায় না। এক্ষেত্রে প্রতিবিম্ব রশ্মিগুলো সমান্তরাল হয়, সুতরাং বস্তুটি লেন্সের প্রধান অক্ষের উপর মুখ্য ফোকাসে অবস্থিত। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এত, আর কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক এটা 1/, হয়ে যাবে। তাহলে 1/1.5 মানে 2/3 মানে 0.67। অথবা দেখো একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, বস্তুটি লেন্সের সামনে 2 সেমি দূরত্ব রাখলে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন এবং প্রতিবিম্ব দূরত্ব। এখানে বস্তুর উচ্চতা হচ্ছে তোমার 5 সেমি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, প্রতিবিম্বের দৈর্ঘ্য 10 সেমি। রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সমান 10/5 মানে 2। আবার বস্তু দূরত্ব এখানে 2 সেমি, তাহলে প্রতিবিম্ব দূরত্ব ভি যদি হয় তাহলে m সমান v/u, অর্থাৎ রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, তাহলে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 2 × 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 সেমি। জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল সংক্ষেপে লেখো। জলবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত পাহাড়ের মাথায় বা খরস্রোতা নদীতে বাঁধ নির্মাণ করে জলাধারে জল সঞ্চয় করে রাখা হয়। এবার অনেক উঁচুতে থাকা জলাধারের জলকে স্লাইস গেট খুলে নিচে ফেলা হয়। নিচে পড়ার জন্য জলের স্থিতিশক্তি হ্রাস পায় এবং গতিশক্তি বৃদ্ধি পায়। এই গতিশীল জলের ধাক্কায় টারবাইন ঘুরতে শুরু করে। এই টারবাইন একটি অক্ষদণ্ডের মাধ্যমে একটি জেনারেটরের সঙ্গে যুক্ত থাকে। টারবাইনের গতিশক্তি থেকে ডায়নামোর সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। এই হচ্ছে তোমার ছবিটা দিতে হবে,
ঠিক আছে। এইভাবে তোমরা একটা ছবি দিয়ে দেবে, তাহলে হচ্ছে সুন্দর হবে ব্যাপারটা। এবার দেখো 4.7, একটি বৈদ্যুতিক বাতিকে 22 ভোল্ট 220 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই ভাগ থেকে 110 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে? প্রথম ক্ষেত্রে বিভব দেখো 220 ভোল্ট আর তড়িৎ প্রবাহ হচ্ছে 1, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 110 আর তড়িৎ প্রবাহ হচ্ছে I2। বাতির রোধ যদি R হয় তাহলে প্রথম ক্ষেত্রে V1 সমান I1R আর দ্বিতীয় ক্ষেত্রে V2 সমান I2R। তাহলে V1 বাই V2 করলে আর কেটে যাচ্ছে, তাহলে V1 বাই V2 সমান I1 বাই I2। তাহলে এখান থেকে I2টা বের করতে হবে, I2 সমান দাঁড়াচ্ছে V2 I1 বাই V1। সুতরাং এখান থেকে বসিয়ে দাও মানটা 0.5 অ্যাম্পিয়ার। এবার অথবা রয়েছে 220 ভোল্ট 60 ওয়াট আর 110 ভোল্ট 60 ওয়াট বাতির রোধের অনুপাত নির্ণয় করো। তাহলে আর রোধের মধ্যে দিয়ে কোনো দুই প্রান্তে বিভব ভি হলে ক্ষমতা পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে আর সমান ভি স্কোয়ার বাই পি। তাহলে প্রথম বাতির রোধ হচ্ছে ভি স্কোয়ার মানে হচ্ছে 220 × 220 বাই 60 আর দ্বিতীয় ক্ষেত্রে 110 বাই 60। তাহলে অনুপাত করলে দাঁড়াচ্ছে কি 60 কেটে যাচ্ছে 211 × 22 মানে 4 হয়ে যাচ্ছে ওপরে। সুতরাং R1 আর R2 হচ্ছে তোমার দাঁড়াচ্ছে এটা 4:1। এবার দেখো একটি কোন তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু বিটা গামা রশ্মি নির্গমনে কোনো নতুন মৌলের সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা করো। ওকে, দেখো আলফা কণার প্রকৃতি 2 একক আধান বিশিষ্ট হিলিয়াম আয়নের মতো, তাই না? কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়, তার ভর সংখ্যা 4 একক কমে এবং পরমাণু সংখ্যা 2 একক কমে। তাই তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা নির্গমন হলে নতুন মৌলের সৃষ্টি হয়ে যায়। গামা রশ্মি ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কোনো তেজস্ক্রিয় পরমাণুর আলফা বিঘটন বা বিটা বিঘটন হলে এরপর নিউক্লিয়াস উত্তীত অবস্থা থাকে, তখন নিউক্লিয়াসটি গামা রশ্মি নির্গমন করে ভৌম অবস্থায় আসে। গামা রশ্মি নির্গমন হলে পরমাণুর ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে, তাই নতুন মৌলের সৃষ্টি হয় না। এবার দেখো ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি করে মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজিয়ে এক একটি শ্রেণী গঠন করলে মাঝের মৌলটির পারমাণবিক ভর অন্য দুটি পারমাণবিক ভরের গড় ভরের সমান হয়। ওকে, জারণ ক্ষমতা ঊর্ধ্বক্রম দেখো আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ক্লোরিন। এবার মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী হচ্ছে? পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রণ, অর্থাৎ মৌলের ধর্ম পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে, পারমাণবিক ভরের উপর নয়। আর পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্ব কী? এই সিদ্ধান্তের ফলে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি সংশোধিত হয়। মৌলগুলিকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়। এবার দেখো ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিমাণ তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিমাণের দুটি পার্থক্য। দেখো ধাতব তার কঠিন অবস্থাতেই তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষণ পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থাতেই কেবল তড়িৎ পরিবহন করে। আর ধাতব তারের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। এখানে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অশুদ্ধ কপার দণ্ডকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলি কি? তরল অ্যামোনিয়া আর তরল কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়া দেখে নাও, অ্যামোনিয়া প্লাস CO2 মিলে প্রথমে হচ্ছে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 175 বায়ুমণ্ডলীয় চাপ, প্রথমে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। ওকে, এরপরে অ্যামোনিয়াম কার্বনেট ভেঙে গিয়ে তৈরি হচ্ছে ইউরিয়া। এবার দেখো AOB দুটি করে কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সঙ্গে অনুপ্রতি একটি ব্রোমিন আর বিতে অনুপ্রতি দুটি ব্রোমিন যুক্ত হয়। তাহলে এই এর সংকেত আর বি এর সঙ্গে রাসায়নিক গঠন কী হবে? এবং এর সংকেত দেখো, এটা হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে ইথিলিন, আর বি হচ্ছে অ্যাসিটিলিন। আর বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া কী হবে? ব্রোমিনের দু অণু ব্রোমিন যুক্ত হবে অ্যাসিটিনের সঙ্গে, ফলে CH2 তৈরি হবে। আচ্ছা, এরপর অথবা দেখো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে
সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইড মিলে সোডিয়াম অ্যাসিড আর জল তৈরি হচ্ছে, ঠিক আছে। প্যাকেজিংয়ের কাছে পাট ও পলিথিনের কোনটি পরিবেশ বান্ধব কেন? দেখো, প্যাকেজিংয়ের জন্য ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে পাট পরিবেশ বান্ধব। পাট তন্তুগুলি সেলুলোজ নামক জৈব বিশ্লেষক পলিমার দ্বারা গঠিত হয়। বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি দ্বারা সহজে বিশ্লিষ্ট হয়, তাই পরিবেশ দূষণ ঘটায় না, অর্থাৎ এটা পরিবেশ বান্ধব। ওকে, সুতরাং এই হচ্ছে তোমার কমপ্লিট সলিউশন হয়ে গেল 2019 সালের ভৌত বিজ্ঞানের। এরপরে তোমার অন্যান্য সালেরও তোমরা এরকম কমপ্লিট উত্তর পেয়ে যাবে। ওকে, আর অন্যান্য সাবজেক্টের জন্য তোমরা নিচে ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে অন্যান্য সাবজেক্টেরও পেয়ে যাবে। ওকে, আর বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।